আমি স্থপতি রাজন দাস। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 2006 সালে গ্র্যাজুয়েশন করেছি। আমরা সবাই আমাদের জাতীয় শহীদ মিনারের যে একটা আঙ্গিক আছে, যেটা হামিদুর রহমান এবং নভেরা আহমেদ করেছিলেন, সেই ফর্মটাতে সবাই আমরা ফিক্স হয়ে গেছি। সেটার বাইরে কিছু চিন্তা করা প্রায় সম্ভব হচ্ছে না। 52 সালের সেই সময়টার ইতিহাস, বিভিন্ন কবি, বিভিন্ন লেখক এবং ওই সময়কার যারা অ্যাক্টিভিস্ট ছিলেন তাদের লেখাপড়া শুরু করলাম যে ওইসব জায়গায় ওনাদের এমন কোনো স্মৃতি আছে কিনা যে স্মৃতিটা থেকে কোনো একটা স্পেস পাওয়া যাবে, কোনো একটা ফর্ম পাওয়া যাবে। হাসান হাফিজুর রহমানের 21শে ফেব্রুয়ারি নামে একটা সংকলন বেরিয়েছিল, সেখানে জয়নুল আবেদিনের স্কেচ ছিল, অনেক কবির কবিতা ছিল, শামসুর রহমান থেকে শুরু করে। তো সেই কবিতাগুলো পড়লাম। সেসব কবিতায় কোনো একটা উপমা পাওয়া যায় কিনা, যে উপমাকে ম্যাটেরিয়ালাইজ করা যাবে, যে উপমার একটা বস্তুগত একটা ডাইমেনশন থাকবে, সেই রকম উপমা খোঁজার চেষ্টা করলাম। ওই রকম খুঁজে পেলাম না। যখন আমি শহীদ মিনার করতে গেলাম মদনমোহন কলেজের প্রাঙ্গণে, ছোট্ট একটি শহীদ মিনার, সেখানে তখন আমার মনে হলো যে আসলে স্থাপত্য দিয়ে যদি কোনো একটা বিষয়কে, কোনো একটি সামাজিক চেতনাকে, মানুষের স্মৃতিকে যদি ধরে রাখতে হয়, তাহলে স্থাপত্যের যেসব বর্ণমালা আছে, স্থাপত্যের যে ভাষা আছে, সেই ভাষার যে বিভিন্ন রকম ফর্ম আছে, সেগুলোকেই ব্যবহার করতে হবে। যেমন দেয়াল, যেমন খুবই একটা ইম্পর্টেন্ট স্থাপত্য আঙ্গিক হচ্ছে আমাদের জানালা, তারপর দরজা, দেয়াল, ছাদ, এগুলোই হচ্ছে আসলে আমাদের স্থাপত্যের এক একটা ভাষা। তো আমি শহীদ মিনার বানালাম তখন জানলা দিয়ে। কেন? জানলা আমার খুবই একটা প্রিয় একটা স্থাপত্য আঙ্গিক, এই কারণে যে আমরা জানালা দেখলেই একটা বাড়ির আলাদা বৈশিষ্ট্য বুঝি। জানলা দেখলে আমরা যুগ চিনতে পারি। কোন জানলা কবেকার, মধ্যযুগের জানলা একরকম, রোমান পিরিয়ডে আমরা একরকম জানলা দেখেছি, আমরা গথিকদের জানালা এক রকম, আমরা রোজ উইন্ডোর নাম শুনেছি, তারপর ক্লেয়াস্টোরি উইন্ডোর নাম শুনেছি। আমাদের এখানে, আমাদের বেঙ্গলে ছোটো ছোটো জানালা গবাক্ষ বলতো তখন, ছোটো ছোটো জানলাকে। তো এই জানালা হচ্ছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এই কারণে যে জানালার মধ্যে এক ধরনের মুক্তি আছে, এক মুক্তির চেতনা আছে। জানালা হচ্ছে দেয়ালের চোখ। এই চোখের আইডিয়াটা আমার মাথায় কাজ করলো। আমি দেয়ালে অনেকগুলো চোখ বসিয়ে দিলাম। দেয়ালের চোখ মানে জানালা বসিয়ে দিলাম। প্রতিটা জানালা খোলা আছে মানে আলো ঢুকছে, এর সাথে একটা স্বাধীনতার, মুক্তির একটা চেতনা অটোমেটিক তৈরি হয়ে যায়। আমার সামনে যদি অনেকগুলো জানালা থাকে, তাহলে জানালা আমার মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করবে। তো এই ক্রিয়া প্রতিক্রিয়ার জায়গাটা তৈরি করাই ছিল আমার লক্ষ্য। তো আমি এরকম একটি দেয়াল বানালাম এবং সেখানে আমি অনেকগুলো জানালা দিলাম এবং দেয়ালটাকে একটু ক্ষতবিক্ষত করে দিলাম, যে দেয়ালের অনেক দুঃখ আছে, এটা বোঝানোর জন্য। এবং সেই দেয়ালে বেশ কয়েকটি জানলাকে আমি একটি চতুর্ভুজের মতো ফ্রেম করে তার ভিতরে রাখলাম, এই কারণে যে এই ফ্রেমের ভিতরে আসলে আমি আমার যে 52 গল্পটা বলবো, সেই ফ্রেমের গল্পের মধ্যে আমি রেখে দিলাম বাংলা সাহিত্যের, আমাদের ভাষার যে একটা ইতিহাসের যে ক্রনোলজি আছে, সেটা আমি দেয়ালের গায়ে এনগ্রেভ করে দিলাম। রবীন্দ্রনাথ, নজরুল, একেবারে আমরা লালন ফকির, তারপর একেবারেই কন্টেম্পোরারি আমাদের আধুনিক কবি পর্যন্ত সবার লেখা আমরা দিলাম, শামসুর রহমান পর্যন্ত, আল মাহমুদের লেখা দিলাম, সেখানে এনগ্রেভ করে দিলাম। খুবই ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা সেখানে দিয়েছি। এবং সিলেটের নিজস্ব একটা বর্ণমালা আছে, সেটা হচ্ছে নাগরি বর্ণমালা। সেই বর্ণমালায় সেই নাগরি স্ক্রিপ্ট থেকে আমরা কিছু স্ক্রিপ্ট এনগ্রেভ করে দিলাম। এটা হচ্ছে চতুর্ভুজের যে দেয়ালটা, তার ইনসাইডে দিলাম, আর আউটসাইডে আমরা হচ্ছে বাংলা বর্ণমালার যে টাইপোলজি, বাংলা বর্ণমালার যে ফর্ম, যেখান থেকে ডিরাইভ করা হয়েছিল বলে ধরে নেওয়া হয় যে মাগধী রূপ, এই কারণে দিলাম যে শহীদ মিনারের সাথে আমাদের বাংলা ভাষার যে যোগাযোগ, এবং যে শিক্ষার্থী, যে মানুষ এর সামনে এসে দাঁড়াবেন, তিনি জানলা দেখবেন, জানলার সেই ভেতরে যে আলো হাওয়ার চলাচল সেটা দেখবেন,
এবং বাংলা ভাষার টাইপোলজির ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস এক ঝলক দেখে নেবেন। আমি মনে করি শহীদ মিনারগুলো করার লক্ষ্যই হচ্ছে এটা, যে আমাদের যে একটা ভাষার ইতিহাস আছে, ভাষার জন্য যে আমরা প্রাণ দিয়েছিলাম, আমাদের এরকম ঘটনা পৃথিবীতে কম ঘটেছে। তো এই হচ্ছে মূলত মদন মোহন কলেজের শহীদ মিনারের কাহিনী, এবং এটার নাম আমরা দিলাম দৃষ্টিপাত। এই যে একটা শহীদ মিনার করলাম, তারপরে আরেকটা শহীদ মিনারের কাজ পেয়ে গেলাম। তো সেই শহীদ মিনার যখন করব, তখন আসলে আমি কি করব? তখন আমি এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের কাজটি পেলাম, এবং সেখানে খুবই সৌভাগ্যক্রমে যে জায়গাটিতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট টিলা। সেই জায়গায় আমি সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠে তারপর যে সমতল জায়গাটা আছে সেখানে একটি শহীদ মিনার করে ফেললাম। এই শহীদ মিনার যখন করলাম, তখন আমার মাথায় যেটা কাজ করলো যে এর আগের শহীদ মিনারে আমি বাংলা সাহিত্যের ইতিহাস, টাইপোলজি এসব দেয়ালে এনগ্রেভ করে দিয়েছি। আমার মনে হলো যে এবার আসলে বাংলা বর্ণমালাটাকেই ফর্মে নিয়ে আসি। তো মূলত বাংলা বর্ণমালাটাকে ফর্মে আনার জন্যই এই শহীদ মিনারে আমি অনেকগুলা ভার্টিক্যাল ওয়াল দাঁড় করিয়েছি, বিভিন্ন হাইটের ভার্টিক্যাল ওয়াল, এবং তার খাজে খাজে আমি বাংলা বর্ণমালা, আমাদের যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং সিলেটেরও নাগরি বর্ণমালা, সেগুলো আমি এগুলোতে ইনস্টল করে দিলাম। এই শহীদ মিনারের একটা সাইটে এসে যেটা আমার প্রথম যেটা মনে হলো যে এমন একটা জায়গায় শহীদ মিনার আছে, সকালবেলা আসলে তার পেছন দিকে সূর্যটা ওঠে। তো আমার মাথায় তখন আসলো যে আমি সিঁড়ি বেয়ে উঠবো, উঠে একটা জায়গায় আমি এমন একটা কিছু তৈরি করব যেখানে চারদিকেই বর্ণমালা থাকবে। প্রথমে আমি একটা উঠান বানালাম, এবং উঠান চারদিকটা বর্ণমালা দিয়ে একটা ঘেরা টুপ দিয়ে দিলাম, যে পেছন দিকে সূর্য উঠবে, সকালবেলা ছায়াচ্ছন্ন থাকবে এই শহীদ মিনার, এবং সূর্য ক্রমশ যখন দুপুরের দিকে মধ্য গগনে আসবে, তখন আস্তে আস্তে বর্ণমালাগুলো স্পষ্ট হতে থাকবে। বিকেলে সেটা পুরোটাই স্পষ্ট হবে। এই যে সূর্যের সাথে এই যে মিনার, এই যে স্থাপত্য, এই যে একটা আমি দাঁড় করালাম যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের যে একটা কথোপকথন তৈরি হচ্ছে, একটা ডায়ালগিং হচ্ছে, এই ডায়ালগিংটাই ছিল আমার এখানকার এই সাইটে এসে, এই কনটেক্সটে এই স্থাপত্যের মূল লক্ষ্যটা ছিল এটা। 2012-তে দৃষ্টিপাত মদন মোহন কলেজে করলাম। 2015-তে কৃষি বিশ্ববিদ্যালয়ের সূর্যালোকে বর্ণমালা শেষ হলো। তারপর 2020 সালে আমি লিডিং ইউনিভার্সিটিতে আরেকটি শহীদ মিনারের কাজ পেলাম। এই ইউনিভার্সিটিতে স্থাপত্য বিভাগে আমি শিক্ষক ছিলাম। এই কাজটা করার সময় আমি অনেক যত্ন নিয়ে কাজ করার সুযোগ পেলাম। লিডিং ইউনিভার্সিটির শহীদ মিনার করতে গেলাম, তখন এই বিষয়গুলো মাথায় আসলো যে আসলে শুধু বাংলা কেন, আমাদের এই অঞ্চলের বাকিদের ভাষাও তো আসলে শহীদ মিনারে ঠাঁই পাবে, সবারই তো মাতৃভাষা। সেই জায়গা থেকে চিন্তা করে, মাতৃভাষার কথা চিন্তা করে, এখানে আসলে মায়ের ভাষা হিসাবে মাকেই আমি রিপ্রেজেন্ট করলাম, এবং রিপ্রেজেন্ট করার যে মেথড, যে সিস্টেমে আমি করলাম, আমার যে ডিজাইনের যে কনসেপ্ট, সেখানে আসলে আমি একটা ওয়াল ম্যাট, বা আমরা বলি যে ওই চটের উপরে উলের যে কাঁথার মতো আসন তৈরি করা হয় আমাদের এই অঞ্চলে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই হয়, সেটার আসলে ফর্মটাকে আমি বাছাই করে নিলাম, যে একটা ওয়ালমেটের মতো হবে। এখানে উলের যে নকশা থাকে, সেই নকশাটা আমি ইটে ট্রান্সফার করলাম, এবং বিভিন্ন ছকের মধ্যে আমি মায়ের ভাষাকে ইনস্টল করে দিলাম, ঢুকিয়ে দিলাম, এবং মা শব্দটা আমি চুজ করলাম এখানে ব্যবহার করার জন্য। বিভিন্ন ভাষার মা। আমাদের বাংলাদেশে 46টা, আমাদের বাংলাদেশে 46টা নৃগোষ্ঠী আছে, আমরা বাঙালিরা ছাড়া। তো তাদের নিজস্ব বর্ণমালায় মা শব্দটা কীরকম সেটা আমি খোঁজা শুরু করলাম, এবং আমাকে সাহায্য করলো আমার ছাত্রছাত্রীরা। খুঁজে খুঁজে 13টি
মা শব্দ পাওয়া গেল, যাদের নিজস্ব বর্ণমালায় মা এখনও আছেন। তো আমরা 13টি মা পেলাম। বাংলা ছাড়া আমাদের দেশে বসবাসরত 13টি নৃগোষ্ঠীর মা শব্দ আমরা ব্যবহার করলাম। সে কারণে ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবার আছে, সেই পরিবারের অন্যান্য ভাষা ইংরেজি, ফরাসি, জার্মানি, ফ্রান্স, স্প্যানিশ, তারপর ড্যানিশ, ইউরোপের বিভিন্ন ভাষা, তারপর আমাদের ভারতীয় অঞ্চলে গুজরাটি, মারাঠি থেকে শুরু করে তেলেগু, তামিল, এই অঞ্চলের মোটামুটি সবগুলো ভাষার মা আমরা ব্যবহার করলাম। ইচ্ছা ছিল যে একটা শহীদ মিনার হবে যেখানে সবারই মা থাকবে, কিন্তু সেটা হয়তো সম্ভব না একটা ছোট্ট পরিসরে। এই কারণে আমরা 52টা ভাষার মা ব্যবহার করলাম এবং বাংলার সাথে সবার সম্পর্ক আছে। এবং যদি আপনি আমাদের এই শহীদ মিনারের ফর্মটা ভালো করে খেয়াল করেন, দেখবেন যে একটা চতুর্ভুজাকৃতি একটা দেয়ালের মধ্যে বিভিন্ন ছকে ছকে ভাষা আছে, মায়ের ভাষা, বিভিন্ন ভাষার মা আছে, আরবি, ফার্সি, উর্দু, পশতু, বিভিন্ন ভাষা। এই শহীদ মিনারের যে স্ট্রাকচার সেটাও খুবই সিম্পল। কংক্রিটের একটা ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে ছকগুলো কংক্রিটের ঢালাই দিয়ে করা, এবং সামনে একটা বেদি আছে, বেদিটাও ইট দিয়ে করা, এবং সব জায়গায় ইটের যে বুননটা রাখা হয়েছে, জালিটা, সেটা হচ্ছে আমাদের সেই উলের যে আসন তৈরি করা হয়, যে ওয়ালমেটের মতো, সেটার সাথে মিল আছে। ওই শহীদ মিনারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে চেতনা, সেটার সাথে খুব ভালো করে মিশে গেল। এটাই আমার শহীদ মিনার নিয়ে যে আমি কাজ করছি, সেটার একটা জার্নির একটা জায়গায় হয়তো একটা ট্রিলজির মতো দাঁড়িয়ে গেল। আমাদের যে ভাষা চেতনা, প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতেই সেটা যেন সীমাবদ্ধ না থাকে। বাংলা ভাষা এখন পৃথিবীর মধুরতম ভাষা, ইউনেস্কো সেটা স্বীকৃতি দিয়েছে। সেই ভাষাকে যে জাতি অবজ্ঞা করবে, তার থেকে তো আর কপালপোড়া জাতি কেউ হতে পারে না। সুতরাং আসুন আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে ভাষার প্রতি শ্রদ্ধা জানাই। এ ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান পেয়েছে 21শে ফেব্রুয়ারি। 21 মানে মাথা নত না করা, এই চেতনা নিয়ে ভাষার প্রতি শ্রদ্ধা জানাই প্রতিদিন।